স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। 3 মাসের রাজনৈতিক অস্থিরতা এবং ইউরোর দর পতনের কারণেই রপ্তানি কমে গেছে বলে মনে করছেন উদ্যোক্তা এবং বিশ্লেষকরা। রাজনৈতিক অস্থিরতার জের রপ্তানিতে আরও 2 মাস থাকবে বলে মনে করছেন অনেকেই। এই অবস্থায় ইউরোপের রপ্তানির জন্য আলাদা মুদ্রা বিনিময় চালুর প্রস্তাব বিজিএমের। আজ আমরা আলোচনা করব রপ্তানি আয়। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিআইডিসির সিনিয়র রিসার্চ ফেলো মনজুর হোসেন এবং বাংলাদেশ বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রানা প্লাজার পর শ্রমিকের কর্মপরিবেশ উন্নত করা সহ নানা চাপে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত। এর মধ্যে ইউরোজোনে অর্থনৈতিক মন্দার কারণে ডলারের বিপরীতে বড় ধরনের দরপতন ঘটেছে ইউরোর। তাই দেশের 65% রপ্তানি আয়ের বাজার ইউরোপে কমেছে প্রবৃদ্ধি, যার প্রভাব পড়েছে সামগ্রিক রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ হিসেবে জুলাই মাসে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 12%-এর কাছাকাছি। এর মধ্যে তৈরি পোশাকের নিট ও উভেন খাতে প্রবৃদ্ধি কমেছে 14 ও 10%-এর মতো। প্রতিযোগী অনেক দেশের তুলনায় ইউরোপের বাজারে পণ্য রপ্তানিতে দেশীয় উদ্যোক্তারা তাই পড়েছেন চ্যালেঞ্জের মুখে। লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েশন আর ডলারের ডিভ্যালুয়েশন, আর অন্য কান্ট্রিতে ডলারের অ্যাপ্রিসিয়েশন আর লোকাল কারেন্সির হলো ডিভ্যালু। দুটো যে যোগ দেন আপনি, তার এই প্রকৃত উদাহরণ হচ্ছে শার্টের। $5 শার্ট আমার লাগবে, অন্যরা এটাকে নিয়ে যাচ্ছে $4.5। এর বাইরে আছে 3 মাসের রাজনৈতিক অস্থিরতার ধকল। সে সময়টাতে অনেক বিদেশি ক্রেতা এখান থেকে রপ্তানি আদেশ সরিয়ে নেন অন্যত্র। পরিস্থিতির উন্নতির কারণে তারা আবার ফিরতে শুরু করলেও এখনো আশঙ্কামুক্ত হননি ক্রেতারা। এলসি ওপেনিং থেকে ফাইনাল ডেলিভারি অফ দ্য প্রোডাক্ট নর্মালি 5 থেকে 6 মাস লেগে যায়, এবং যদিও আন্দোলন শেষ হয়ে গেছে মার্চ মাসে, কিন্তু সেটার ইম্প্যাক্টটা কিন্তু আরও হয়তো অন্তত 2 মাস চলবে। চলতি অর্থবছর রপ্তানি প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.5%-এর মতো। এটি অর্জনে রপ্তানিকারকদের জন্য আলাদা মুদ্রা বিনিময় হার ও দেশীয় শিল্পের প্রচারণার কথা বলছেন তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব কাজী ইফতেখার হোসেন, জনাব মনজুর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে বলা হচ্ছে যে 3 মাসের রাজনৈতিক অস্থিরতা এবং ইউরোর দর পতনের কারণে এই রপ্তানি কমে যাবার মূল কারণ বলা হচ্ছে, এবং বলা হচ্ছে এর জের আগামী আরও 2 মাস থাকবে। কি মনে হচ্ছে আপনার কাছে? আপনাকে সামগ্রিক জিনিসটা বুঝতে হবে। এখানে আমরা যখন গার্মেন্টস ব্যবসা করি, যেহেতু আমরা গার্মেন্টস রিলেটেড পিপল, আমরা একটা সিজন ওয়াইজ বিজনেস করি। আমাদের যেই সিজনে ব্যবসাটা হয়েছে সেই সিজনটার সময় অর্থনৈতিক রাজনৈতিক অস্থিরতা ছিল, রানা প্লাজার প্রবলেম ছিল। ইন দি মিন টাইম ইউরোপের দর পতন বা ইউরোর দর পতন হয়েছে। সব মিলিয়ে সমস্যাটা কেন্দ্রীভূত হয়েছে এখানে। এখানে শুধুমাত্র এইভাবে ভাবলেই হবে না যে শুধু রাজনৈতিক কারণেই সব কিছুর এইভাবে পতন হয়েছে। এখানে দেখা যায় সামগ্রিক অর্থে টোটাল গার্মেন্টস বিজনেস এবং আদার যে রিলেটেড এক্সপোর্ট আছে সব জায়গায় কিন্তু ঋণাত্মক হয়েছে। সেখানে একমাত্র দেখা যাচ্ছে যে মানে আপনার প্রকৌশলী পণ্যে প্লাস দেখা গিয়েছে 5%। লাইট ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, লাইট ইঞ্জিনিয়ারিং, আদার দেন এভরিথিং ইজ মাইনাস। সো এই জন্য শুধুমাত্র গার্মেন্টস ট্রেডে আপনি দেখতে পারেন যে ইউরোপিয়ান মার্কেটে দরপতন হয়েছে, সেই জন্য হয়তো হতে পারে। কিন্তু সামগ্রিক অর্থে এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে, আমাদের কিছু সাংগঠনিক দুর্বলতা আছে এখানে, সেটাও আমাকে উপলব্ধি করতে হবে। পাশাপাশি এই যে ইউরোর যে পতন হয়েছে সেটার জন্য আমরা মুদ্রা ব্যবস্থা চেঞ্জ করলে সেটা কাভার করা যাবে তা আমি মনে করি না। আমি মনে করি যে এটাকে হয়তো বা ডলারের ডিভ্যালুয়েশন করা যেতে পারে, কিন্তু সামগ্রিক অর্থে যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে না দেশে, সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আরও বেশি ঋণাত্মকের দিকে যাচ্ছে। ধন্যবাদ জনাব গাজী ইফতেখার হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মনজুর হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে ইউরোর দর পতনের কারণে অনেকে বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে আলাদা এক্সচেঞ্জ রেট সেপারেট করা যায় কিনা, তাদের শুধুমাত্র তাদের জন্য পায়, এটি কি আসলে প্র্যাকটিক্যালি সম্ভব কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনো সলিউশন না, এবং এটা করা উচিত হবে না। কারণ দেশে একটা সামগ্রিক যে সামষ্টিক অর্থনৈতিক যে স্থিতিশীলতা বা অবস্থা আছে, তার প্রেক্ষিতে একটা ডুয়াল কারেন্সি সিস্টেমে যাওয়ার কোনো অবকাশ নেই এর মধ্যে দিয়ে। এবং সবচেয়ে বড় কথা হলো যে কারণে বলা হচ্ছে যে একটা সেপারেট মুদ্রা বিনিময় হার তৈরি মানে সৃষ্টি করার জন্য, এই কারণটাও সঠিক না। কারণ এর পিছনের কথা হলো যে বিভিন্ন দেশে কিছুটা জিনিসপত্রের এইসব গার্মেন্টস অ্যাক্সেসরিজ বা গার্মেন্টস আইটেমগুলোর দাম কমেছে, বিভিন্ন দেশে মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে, কিন্তু আমাদের দেশে এটা অনেকটা অ্যাপ্রিসিয়েটিং ট্রেন্ডে আছে। সেটার একটা বড় কারণ উনি একটু আগে বলছেন যে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার কারণে, বিনিয়োগ কম, অন্যান্য সমস্যার কারণে আমরা ওই অবস্থায় নাই। ফলে
এখন যদি আমরা একটা মুদ্রা বিনিময় হারকে একটু কৃত্রিম ভাবে যদি হয়তো একটু তারা চেঞ্জ বলছেন করে অল্প সময়ের জন্য হয়তো অল্প বলছেন। সময়ের জন্য করি, সেটা কিন্তু অর্থনীতিতে একটা অন্য ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কারণ হচ্ছে কিছুদিন পরে যে আপনি জানেন না যে ইউরোর অবস্থা আবার চেঞ্জ হবে না, তখন বা change আরেকটা করা হবে। তখন কি তখন অবস্থা হয়তো হবে। আগের অবস্থা ফিরে আসতে আর পারে। সবচেয়ে যে জিনিসটা গার্মেন্টস ব্যবসায়ীদের যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের মনে রাখা উচিত হ্যাঁ। যে আমি শুধুমাত্র মুদ্রা বিনিময় হার দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে কিন্তু আমি আমার এই ব্যবসাকে বা এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে পারবো না। তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে তাদের আরো কম্পিটিটিভ হওয়া উচিত। তাদের পণ্যের মানকেও আরো কম্পিটিটিভ করতে হলে তাকে কি করতে হবে, তাকে কিছুটা প্রফিট হয়তো লুজ করতে হবে, কিছুটা তার অপারেটিং কস্ট কমাতে হবে, তার এফিসিয়েন্সি বাড়াতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। সেই দিকটা চিন্তা না করে আমি যদি বলি যে শুধু আমার এক্সচেঞ্জ রেটটা বাড়াই দিয়ে আমাকে ইমিডিয়েট একটা গেইন দেন, এটা করলে অর্থনৈতিক একটা অন্য সমস্যা। আমার মনে হয় না যারা যারা পলিসি মেকার আছেন তারা এটাকে ওইভাবে নেবেন বলে। ধন্যবাদ জনাব কাজী ইফতেখার হোসেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আমার রিজার্ভে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস বলি প্রতি মাসেই বাড়ছে, প্রতি মাসে নতুন রেকর্ড হচ্ছে। ব্যাংকে অলস অর্থ পড়ে আছে অনেক, প্রায় 1,00,000 কোটি টাকার মতো পড়ে আছে। এই অবস্থায় কেন আসলে ইনভেস্টমেন্ট হচ্ছে না? এবং বলাই হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে আরও হাইটেক ইনভেস্টমেন্টের প্রয়োজন যদি আমাদের কম্পিটিটিভনেস বাড়াতে চাই, যেটা জনাব মঞ্জুর হোসেন বলছিলেন। আমরা যদি এখানে এফিসিয়েন্সি বাড়াতে চাই আরও বেশি ইনভেস্টমেন্ট দরকার, আসলে ক্যাপিটাল মেশিনারি আরও বেশি আমদানি করতে হবে। সমস্যা তাহলে কোথায় সমস্যা হচ্ছে আসলে? আপনি জানেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ইনফ্রাস্ট্রাকচার সমস্যা। আজকে এখন পর্যন্ত ঢাকা চিটাগাং হাইওয়ে কমপ্লিট হয়নি। এটা 4 লাইন হওয়ার কথা ছিল, সেটা এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। চিটাগাং পোর্টের যদি অবস্থা ধরেন, সেই পোর্টের অবস্থাও আগের চাইতেও খারাপ অবস্থায় আছে। এবং আমাদের পোর্ট কস্ট ইজ দুনিয়াতে সবচাইতে বেশি পোর্ট কস্ট হলো বাংলাদেশে। তো এখন সেই সমস্ত সমস্যাগুলো রেখে আমি নতুন করে বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, আমি কিভাবে ইনভেস্টমেন্টে যাব? আমি যে পুরানো ইনভেস্টমেন্ট করেছি সেটাকেই তো আমি সচল করতে পারছি না। আমি নতুন করে যে ইনভেস্টমেন্টে যাব সেটা কি পরিস্থিতিতে যাব? আমি এখন যে নতুন একটা এক্সপোর্ট পলিসি করা হলো, ক্যাবিনেটে গত সপ্তাহে অ্যাপ্রুভ করা হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে প্রায় আমাদের এক্সপোর্ট ডাবল আমরা দেখছি এখন থেকে 6 বছর পরে এর কথা বলছি। এটা প্রায় এখন আছে আমাদের প্রায় যদি আমরা 30 বা 32 বিলিয়ন বলি এক্সপোর্ট, সেটা হচ্ছে 50 বিলিয়ন। 50 বিলিয়ন আমরা চিন্তা করছি, প্রায় ডাবল আমরা বলছি। সেইটা সেই যে লক্ষ্য, সের সাথে অন্যান্য ক্ষেত্রে যে দরকার, আমি যদি পোর্টের দক্ষতা বৃদ্ধির কথা বলি, সেই ইনফ্রাস্ট্রাকচার সেই ডেভেলপমেন্ট আসলে একসাথে হচ্ছে কিনা বা সেরকম প্ল্যান আছে কিনা? আপনাকে আমি একজন বিজ্ঞ লোকের কথা বলি। ডক্টর আবুল কালাম বারবার বলেছেন যে স্বপ্ন ঘুমিয়ে না দেখে, স্বপ্ন যে জেগে জেগে দেখেন এবং সেটা বাস্তবায়নের কথা চিন্তা করেন, সেই স্বপ্ন বাস্তবায়িত হয়। এখন আপনি যদি আগামী 5 বছরের দিকে তাকান, প্রতি বছর আপনাকে $5 বিলিয়ন করে এক্সপোর্ট বাড়াতে হবে, যেখানে এই বছর আপনার কমে গিয়েছে 11.95 আপনার কমে গিয়েছে। তাহলে এই 11.95 প্লাস হতে যাচ্ছে আরো সঙ্গে সেই 5 বছরের সঙ্গে। এখন সেই অবস্থায় দাঁড়িয়ে বাস্তবতার কথা না চিন্তা করে যদি আমি অবাস্তব কোনো চিন্তা করি, সেটা হবে না। এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বারবার বলেছে, দুনিয়াতে তেলের দাম কমে গেছে, আপনি দেখেন আমার এখানে কিন্তু তার কোনো প্রতিফলন নেই। সারা দুনিয়াতে সব কমোডিটির প্রাইস ফল করেছে, আমার এখানে তার কোনো প্রতিফলন নেই। তাহলে কিভাবে আপনি আশা করতে পারেন যে আমরা গ্লোবাল দুনিয়াতে বাস করার কথা বলতেছি কিন্তু গ্লোবাল দুনিয়ার সঙ্গে চলছি না? আমি জনাব মঞ্জুর হোসেন, জনাব ইফতেখার বলছিলেন যে স্বপ্ন দেখতে হবে জেগে জেগে, ঘুমিয়ে ঘুমিয়ে নয়। আমি ওনার কথা সূত্র ধরে আমি যদি আরেকটি বিখ্যাত কোট বলতে চাই যে স্বপ্ন, যে পরিকল্পনা আপনার মানুষকে আপনাকে যদি পাগল না বলে, ডক্টর আবুল কালাম আজাদই বলেছিলেন, তাহলে সেটা আসলে কোনো মানে লক্ষ্য হলো না। উনিই বলেছেন যদি আপনার লক্ষ্যমাত্রাকে যদি কেউ বলে না, মানে বিশ্বাস করে, তাহলে আসলে সে লক্ষ্যমাত্রা হলো না। তাহলে কিন্তু আসলে আমরা যে অ্যাম্বিশিয়াস সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে $50 বিলিয়ন কথা ভাবছি, সেই অ্যাম্বিশন লক্ষ্য করতে হলে সেটাকে আসলে অ্যাম্বিশাস লাগে নাকি এটা আপনাকে প্র্যাকটিক্যাল মনে হয়? আসলে অ্যাম্বিশন থাকাটা খারাপ না, কথা হলো তার সাথে যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে দক্ষতা এবং চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করে অ্যাড্রেস করা, সেই জায়গাটাতে ঘাটতি আছে। এটা আসলে রপ্তানি নীতিমালা না, 7-5 ইয়ার প্ল্যানেই ওটা বলা আছে। 58 বিলিয়ন ধরা হয়েছে 2019 সালের শেষের দিকে টার্গেট। আর আমাদের গার্মেন্টসের ওনারা বলছেন যে ওনারা $45 বিলিয়ন পর্যন্ত বা $50 বিলিয়ন পর্যন্ত আনবেন আগামী। তারা এখন মাত্র $26-27 বিলিয়ন পর্যন্ত এক্সপোর্ট করছেন। এখন ওই যে পরিকল্পনাটা আমি দেখছি এবং সেখানে আমি যা দেখলাম যে বলাই হচ্ছে শুধু আমি করব, কিন্তু কেন করব বা করতে গেলে কি কি সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে অ্যাড্রেস করবো সেই জাতীয় কিছু নাই। সুতরাং পরিকল্পনাটা যদি পরিকল্পনার জায়গাতেই থাকে, আর যদি আমরা আবারও সেই একই অবস্থায় থাকি, সর্বোচ্চ 35, 36, 40 বিলিয়নের মধ্যে যাই, তাহলে কিন্তু কাজ হলো না। এখন প্রশ্ন হলো যে আমার পরিকল্পনার সাথে আমার বাস্তবায়নের
যে স্ট্র্যাটেজি সেটা খুব ভালোভাবে হতে হবে এবং Exactly. সেই জায়গাটাতে কি কি করণীয় আছে এবং কি করতে হবে সেই বিষয়টা নিয়ে জোর দেওয়া উচিত। যেমন ধরুন গার্মেন্টসের এখন বিজনেসের এখন যে বড় সমস্যা কমপ্লায়েন্স সমস্যা, এবং যেখানে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য একটা বড় পরিমাণের গার্মেন্টস ফ্যাক্টরিকে একটা রিলোকেট করা বা তাদের একটা রিনোভেশনে যাওয়ার প্রয়োজন, ফাইন্যান্সিং এর প্রয়োজন, সেই বিষয়গুলোতে কিন্তু কোনো কথা বলছিলাম না। আচ্ছা, তাহলে তারা মার্কেটে যাবে কিভাবে? আমরা ইউরোপের কথা বলছি, এখন ইউরো ডিভ্যালুয়েশন হচ্ছে, ইউএস জিএসপি আমাদেরকে উঠিয়ে দিল, এটা নিয়ে কথা বলছি, কালকে আরেকটা ঘটনা ঘটতে পারে। তাহলে আমার করা উচিত কি? আমাকে এখন যে ধরনের প্রোডাক্ট আমরা প্রডিউস করছি তার সাথে আমাদের হাই এন্ড প্রোডাক্ট করা হচ্ছে, আমাদের নতুন নতুন মার্কেট খুঁজে নেওয়া দরকার, আমার প্রোডাক্টিভিটি বাড়ানো দরকার। সেই জায়গাটাতে কিন্তু আলোচনাটা খুব বেশি হচ্ছে না। ওই জায়গাটা আসা দরকার। আশা উচিত শর্ট টার্ম আমি কিভাবে আরেকটু গেইন করতে পারি, আমার প্রফিটটা আরেকটু বাড়াইতে পারি, আমার এক্সচেঞ্জ রেটকে একটু চেঞ্জ করতে পারি। পলিসি মেকাররা কিছুটা স্পেস দিবেন, কিন্তু এর অর্থ এই না যে আমি বসে থাকবো। জনাব হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা কথা বলছি রপ্তানি আইনে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিসির সিনিয়র রিসার্চ ফেলো মনজুর হোসেন এবং বাইং হাউস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কাজী ইফতেখার হোসেন। জনাব কাজী ইফতেখার হোসেন এবং জনাব মনজুর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনাকে জানতে চাচ্ছি যে একটা সময় যে সময় রাজনৈতিক অস্থিরতা ছিল গত এই বছরের প্রথম দিকে, জানুয়ারি মাসের দিকে, তখন বলা হচ্ছে আমাদের অর্ডারগুলো সব ফেরত চলে যাচ্ছিল। তো বলা হচ্ছে এখন সেই অর্ডারগুলো এখন ফিরতে শুরু করেছে। এই ফিরতে শুরু করাটা কি আপনাদের কাছে যেটা যথেষ্ট মনে হচ্ছে কিনা, যে সামনের দিনগুলো তো আমাদের এক্সপোর্ট যদি বারবার বাড়ানোর ক্ষেত্রে যে ধরনের অর্ডার আসা উচিত সেটা আসলে পাচ্ছেন কিনা? কথাটা আংশিক সত্যি, বায়াররা ফিরে আসছে, কিন্তু বায়াররা যেভাবে আগে এখানে ছিলেন সেভাবে ফিরে আসছেন না সবাই। কারণ তারা ইন দি মিন টাইম তো আদার সোর্স পেয়ে গেছেন, কিছু সোর্স হয়েছে। ভিয়েতনাম এখানে এখন কম্পিটিটিভ হতে যাচ্ছে, ভিয়েতনামে যাচ্ছেন তারা, পাশের দেশ ইন্ডিয়াতে যাচ্ছেন। তো সেইভাবে আপনার বায়ার যেভাবে আগে ছিল সেভাবে আসছে না। কিন্তু বায়ার আসছে না তেমন না, অনেক বায়ার এসছে নতুন করে, এবং আমরা আশা করতেছি যে আগামী 2-3 মাসের মধ্যে পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের লিড টাইম অনেক বেশি, যে লিড টাইম অন্যান্য দেশের ক্ষেত্রে কম। আপনি যদি টার্কির দিকে তাকান তাহলে টার্কিতে লিড টাইম হলো 4 উইকস ফ্রম দ্য প্লেস অফ অর্ডার। আচ্ছা, সেখানে চায়নাতে 8 উইকস, 6 to 8 উইকস। সেখানে ইন্ডিয়া, আমার পাশের দেশ ইন্ডিয়াতে 10 উইকস। আমাদের জন্য 16 থেকে 19 সপ্তাহ লাগে আমাদের যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করে ডেলিভারি করতে। সেই ক্ষেত্রে কাস্টমাররা কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক বেশি কনসার্ন, এবং এই কনসার্নের কারণে অনেক বড় বড় কাস্টমার বাংলাদেশে এসে বড় অর্ডার প্লেস করতে চাচ্ছে না এই মুহূর্তে। কারণ তাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হয়, কারণ তার টাকা মানে সাইকেলিক অর্ডারে ঘুরছে না, যার কারণে সে চিন্তা করে যে বাংলাদেশে প্রাইস সস্তা হলে পরেও সেটা তার জন্য সবসময় যে তার ফেভারে থাকতেছে তা না, কিন্তু এটা একটা সমস্যা দেখা দিচ্ছে। তারপরে আসেন আমাদের জিএসপি নিয়ে, আমাদের কমপ্লায়েন্স নিয়ে সমস্যা চলতেছে এখন কমপ্লায়েন্সের সমস্যার কারণে অনেক কাস্টমার এসে কমপ্লায়েন্সের যতক্ষণ পর্যন্ত অ্যাকর্ড এবং অ্যালায়েন্স কথা না বলতেছে ততক্ষণ পর্যন্ত সে কাজ করতে চাচ্ছে না, সেটার একটা সমস্যা হচ্ছে। এবং অ্যাকর্ড অ্যালায়েন্স এমনভাবে কাজ করতেছে সারা দুনিয়াতে কোথাও সে কাজ করছে না, কিন্তু বাংলাদেশে কাজ করছে। এবং তারা যে কথাটা বলে এসেছিলেন সেই কথাটার কোনো কাছেও নেই। তারা বলেছিলেন যে সফট লোন দিবেন, সেটা কিন্তু হচ্ছে না। এবং তারা যেই জিনিসগুলো ইম্পোজ করতেছে সেগুলো সব ক্ষেত্রে পালন করা সম্ভব নয়। তো এই কারণে আমাদের পক্ষে অনেক জিনিস উতরানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। ধন্যবাদ জনাব কাজী ইফতেখার হোসেন। জনাব মনজুর হোসেন, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যদি একটু অন্যান্য দিকে যাই, আমাদের এক্সপোর্টের সেক্টর, আমাদের এক্সপোর্ট বাস্কেটের যে অন্যান্য পণ্যের দিকে দেখি আদার দ্যান গার্মেন্টস, তাহলে সেখানে কি অবস্থা? আর কি পণ্য আসলে আমাদের রপ্তানি বাড়ানোর জন্য যে সম্ভাবনা রয়েছে সেইখানে আসলে আমরা কি কাজ করছি? এখনো তো আমাদের এখন প্রায় রপ্তানির 85% আসতেছে আপনার মূলত গার্মেন্টস এবং টেক্সটাইল থেকে। সুতরাং বাকিগুলো এতই নগণ্য যে সেগুলো নিয়ে আলোচনা করে আমরা যে খুব বেশি দূর যেতে পারবো তা না। এই কথাটা সবসময় বলা হচ্ছে, যে আমরাও বলছি, সবাই বলছি, আমাদের গার্মেন্টস, আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে আর একটু ডাইভার্সিফাই করা, নতুন নতুন পণ্যকে আনার জন্য সরকারও বিভিন্ন পণ্যের উপর, নতুন নতুন পণ্যের উপর, নন ট্রেডিশনাল পণ্যের উপর আপনার ক্যাশ ইনসেন্টিভ দিয়ে যাচ্ছে, কিন্তু তাতে করে খুব বেশি কিন্তু কাজ হচ্ছে না। মূলত আমাদের এখন যে স্ট্রেংথ সেটা হচ্ছে যে গার্মেন্টস প্রোডাক্টই। এখন আমাদের আলোচনাটা আসলে ওখানেই হওয়া উচিত। কিছুটা আমি দেখলাম ফ্রোজেন ফ্রুট, জুট এবং এগুলোতে সামান্য একটু বাড়ছে কমছে, এগুলো দিয়ে যে আমাদের খুব বেশি এক্সপোর্টের হেরফের হবে তা না। আমি 58 বিলিয়নে যেতে পারবো না, বা আমাদের টার্গেটও ফুলফিল হবে না। কারণ গার্মেন্টসকে নিয়ে যে চিন্তাটা, যে এই বছরটা আমি মনে করছি যে এই বছরটা একটা
এক্সেপশনাল ইয়ার বলতে হবে, যার হয়তো ফলশ্রুতিতে আমরা দেখছি যে এক্সপোর্টটা একটু কমে গেছে, আমাদের গ্রোথটা কমে গেছে। তার সাথে ওয়ার্ল্ড ওয়াইড সিচুয়েশনটা অত ভালো না, কিছু কম্পিটিটিভ ডিভ্যালুয়েশন হচ্ছে সব জায়গায়। চায়না তার ইউয়ান ডিভ্যালু করেছে, ফলে চাইনিজ প্রোডাক্ট আরেকটা চিপার হবে ওয়ার্ল্ড মার্কেটে, আমরা একটু কম্পিটিশনে ফেস করব। ইউরোতে তাই ঘটছে, এরকম সমস্যাগুলো আছে, সেগুলোকে কিছুটা ওভাবে নিয়ে ম্যানেজ করতে হবে। যেটা হচ্ছে যে আমি মনে করি যে আমাদের যদি সম্ভব হয় আমাদের ডলারের মুদ্রামানটাকে কিছুটা ডিভ্যালু করার চেষ্টা, কারণ আমরা এখনো কিন্তু ইন্টারভিন করে যাচ্ছে, বাংলাদেশ মার্কেটে ইন্টারভিন করেই বর্তমান লেভেলে রাখছে। ইনফ্যাক্ট এটা ডিভ্যালুড কারেন্সি বর্তমানে। কারণ হচ্ছে আমাদের যে ট্রেন্ড সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েটিং ট্রেন্ড, কারণ আমাদের ইনভেস্টমেন্ট কমে গেছে, রিজার্ভ বাড়ছে, রেমিটেন্স বাড়ছে। ফলে এই অবস্থা যদি আরেকটু কমানো যেতে পারে, মানে আরেকটু ডিভ্যালু করে দেওয়া যেতে পারে, সেটা গার্মেন্টস যারা ব্যবসা করছেন, আমাদের বড় মেইন যে এক্সপোর্ট সেক্টর, সেটা কিছুটা হয়তো রিলিফ পেতে পারেন। তবে আমি মনে করি না যে ডুয়াল কারেন্সি বা আদার কিছু। ধন্যবাদ জনাব ইফতেখার। আমার হাতে সময় খুবই কম, আপনি যে সংক্ষেপে বলতেন যে আমরা এক্সপোর্ট বাস্কেট ডাইভার্সিফিকেশনের কথা বলছিলাম, গার্মেন্টসের মধ্যে আমরা যেসব পণ্য রপ্তানি করছি সেইখানে আসলে কতটা বহুমুখীকরণ আমরা বা ডাইভার্সিফিকেশন করতে পেরেছি বা সম্ভাবনা রয়েছে? আমি যেটা বলবো আপনাকে, আমরা কিন্তু গার্মেন্টসের খুব বেসিক প্রোডাক্ট করি, জি, প্যান্ট করি, শার্ট করি, টি শার্ট করি, এর বাইরে কিন্তু আমরা কিছু করি না। Right. বিশাল একটা বড় মার্কেট আছে যেটা আমরা এখন পর্যন্ত টাচই করতে পারি নাই, সেটা হলো ওয়ার্কার ওয়্যারের দুনিয়া জোড়া বিরাট মার্কেট, কিন্তু আমরা সেখানে ডাইভার্সিটি করতে পারি নাই, যেহেতু আমাদের ফ্যাক্টরিগুলো সেইভাবে ইকুইপ না। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হলো আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা নেই গার্মেন্টস সেক্টর বা টেক্সটাইল সেক্টরকে ডেভেলপ করার জন্য, যেটা ইমিডিয়েট করা উচিত প্রাতিষ্ঠানিক ডেভেলপ করার জন্য। আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রসিড। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মনজুর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে আলোচনা করবো এই নিয়ে। থ্যাংক ইউ ফর এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।